আসসালামু আলাইকুম। এখনকার সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরুতে থাকছে সংবাদ শিরোনামের পরে থাকছে বিস্তারিত সংবাদ। আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনে স্বাক্ষর প্রদান উপদেষ্টার। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রাম চালুর সিদ্ধান্ত দ্রুতই নেওয়া হবে, ইউজিসি চেয়ারম্যান। গাজায় স্কুলে ইসরায়েলি হামলা, নিহত আরও 29 জন। যুদ্ধবিরতির পর ভারত ও পাকিস্তান যা দাবি করছে। প্রিয় শ্রোতা, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ শিরোনাম। এবারে সরাসরি বিস্তারিত সংবাদে চলে যাচ্ছি। সংগঠন হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাক্ষর করেছেন। আইন মন্ত্রণালয়ের ভোটিং শেষ হলে 5টার মধ্যে প্রজ্ঞাপন জারি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার 12 মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে সংগঠন হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন আজ জারি হতে পারে বলে জানানো হয়েছে। আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা থেকে এই প্রজ্ঞাপন জারি করা হবে। দলীয় কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি অনলাইনেও দলটির সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এরই প্রেক্ষিতে আওয়ামী লীগের ফেসবুক পেজ সহ সাইবার স্পেসে দলটির কার্যক্রম বন্ধে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে চিঠি দেওয়ার কথা জানিয়েছে বিটিআরসি। গত শনিবার 10 মে রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে শেষে এক ব্রিফিংয়ের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, দেশের রাজনীতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি প্রোগ্রাম চালুর বিষয়েও দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস.এম.এ. ফায়েজ। তিনি বলেছেন, সার্বিক সক্ষমতা যাচাই করে উপযুক্ত বিশ্ববিদ্যালয়গুলোকে পিএইচডি প্রোগ্রাম চালুর অনুমোদন দেওয়া হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের বিষয়ে অংশীজনের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান এ কথা বলেন। আজ সোমবার ইউজিসি মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই সভা। বর্তমানে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি করার সুযোগ থাকলেও 1992 সাল থেকে চালু হওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে তা নেই। শিক্ষা সংশ্লিষ্টরা বলেছেন, এখন কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান তুলনামূলকভাবে ভালো। এমনকি কিউএস বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে দেশের যে কয়টি বিশ্ববিদ্যালয় স্থান করে নিচ্ছে, সেখানে দেশের কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নামও থাকছে। এছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুপরিচিত অনেক সাবেক ও বর্তমান শিক্ষক বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অধ্যাপনা করছেন। তাদের অনেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সময় পিএইচডি গবেষকের তত্ত্বাবধায়ক হতে পারলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পারছেন না। তাই গুণমান বিচার করে এবং নির্ধারিত মানদণ্ড নির্ধারণ করে সুপরিচিত অধ্যাপকের তত্ত্বাবধানে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও পিএইচডি প্রোগ্রাম চালুর পক্ষে সংশ্লিষ্টদের অনেকেই। তবে এক্ষেত্রে গবেষণার মানের সঙ্গে কোনোভাবে আপোস করা যাবে না বলেও অভিমত। দেশে এখন অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 114টি। তবে এসব বিশ্ববিদ্যালয়ের সবাই ভালো করছে বলা যাবে না, বরং অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ মানসম্মত শিক্ষার জন্য যেসব সুযোগ সুবিধা থাকা দরকার তার পুরোপুরি নেই এসব বিশ্ববিদ্যালয়ে। ইউজিসি চেয়ারম্যান এস.এম.এ. ফায়েজ বলেন, বিশ্ববিদ্যালয় সমাজেরই একটি অবিচ্ছেদ্য অংশ। সমাজের বিভিন্ন সমস্যা বিশ্ববিদ্যালয়কেও প্রভাবিত করে। তাই বিশ্ববিদ্যালয়গুলোকে সামাজিক সমস্যা নিয়ে গবেষণা পরিচালনা করে সমস্যার সমাধান বের করতে হবে। পরবর্তী সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা ও মানসিক অবস্থা গুরুত্ব সহকারে অনুধাবন করে তাদের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় উদ্যোগ নিতেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতি আহ্বান জানান ইউজিসি চেয়ারম্যান। ইউজিসি চেয়ারম্যান বলেন, ইউজিসি উচ্চশিক্ষার গুণগত মনোন্নয়ন ও প্রসারে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আলাদাভাবে দেখতে চায় না। ইউজিসি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ নয়, বরং সহায়ক প্রতিষ্ঠান হিসেবে উচ্চশিক্ষা ও গবেষণার মনোন্নয়নে ভূমিকা রাখতে চায়। বিশেষ অতিথির বক্তব্যে ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের দায়িত্বে থাকা সদস্য অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, যুগের চাহিদা পূরণে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সুষ্ঠু পরিচালনার স্বার্থে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 2010 সংশোধনের উদ্যোগ নেওয়া যেতে পারে।
ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মোহাম্মদ সুলতান মাহমুদ ভূঁইয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নাকিব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম, নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামস রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলাম, ব্র্যাক ইউনিভার্সিটির ডিন অধ্যাপক ইউসুফ হায়দার, বাংলাদেশ সরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ সবুর খান, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদ প্রমুখ। এদিকে গাজা উপত্যকায় গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 29 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও 94 জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে গাজা উপত্যকার উত্তরে একটি স্কুল ভবনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 15 জন নিহত হয়েছেন। আল জাজিরা টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে মেহের নিউজ জানিয়েছে, ইসরায়েলি বিমান বাহিনী জাবালিয়ার একটি বালিকা বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক বোমা হামলা চালায়। এই বিদ্যালয়টি গাজার উত্তরাংশে অবস্থিত। বোমা হামলার সময় স্কুল ভবনটিতে অবস্থানরত অন্তত 15 জন শরণার্থী নিহত হন, যাদের মধ্যে শিশুরাও রয়েছে। এদিকে সোমবার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বিগত কিছু দিনের পুরনো হামলায় নিহত আরও 4 জনের লাশ উদ্ধার করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের টেলিগ্রামে প্রকাশিত বিবৃতি অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া আগ্রাসনে ইসরায়েল গাজায় এখনও পর্যন্ত 52,862 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং 1,19,648 জনকে আহত করেছে। এছাড়া গত 18 মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে এখন পর্যন্ত 2,749 জন ফিলিস্তিনি নিহত এবং 7,607 জন আহত হয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তান ভারতের সমঝোতার পর দুই দেশের জনমনে স্বস্তি ফিরেছে। সংঘাতপূর্ণ এলাকায় ফিরতে শুরু করেছে মানুষগুলো, খুলছে দোকানপাট। তবে পাল্টাপাল্টি হামলা থামলেও থামেনি দুই দেশের মধ্যকার বাকযুদ্ধ। এছাড়া সংঘাত নিয়ে চলছে দুই পক্ষের পাল্টাপাল্টি দাবিও। খবর ডয়েচে ভেলে। রোববার ভারতীয় সেনার ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই, বিমান বাহিনীর ডিরেক্টর জেনারেল অব এয়ার অপারেশনস এয়ার মার্শাল একে ভারত এবং নৌবাহিনীর ডিরেক্টর জেনারেল অব নেভাল অপারেশনস ভাইস অ্যাডমিরাল এন প্রমোদ পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযানের তথ্য দেন। তারা দাবি করেছেন, অপারেশন সিঁদুরের ফলে 35 থেকে 40 জন পাকিস্তানি সেনা মারা গেছেন। পাকিস্তানের বেশ কয়েকটি অত্যাধুনিক যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। চাকলালা, রফিকি, সর্গদা, জাকোকাবাদ, ভুলারির মতো অনেকগুলো সামরিক ঘাঁটিতে আক্রমণ করা হয়েছে। ভারতের নৌবাহিনী করাচিতে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়েছিল। তারা সেই মতো পজিশন নিয়েছিল। লেফটেন্যান্ট জেনারেল ঘাই জানিয়েছেন, 9টি জঙ্গি ঘাঁটিতে হামলা করা হয়েছিল। তার ফলে ইউসুফ আজহার, আব্দুল মালিক রৌফ এবং মুদস্সর আহমেদ সহ 100-র বেশি জঙ্গি মারা গেছে। মৃত জঙ্গিদের মধ্যে IC 814 অপহরণ এবং পুলওয়ামা হামলায় জড়িত জঙ্গিও রয়েছে। তারা জানিয়েছেন, ভারতের লক্ষ্য ছিল জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালানো। পাকিস্তান আহওয়ালপুর মুরিদকে মুজাফফরবাদের জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করে সেগুলোকে বিধ্বস্ত করা হয়েছে। পাকিস্তান 8 ও 9 মেতে ভারতে সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা করার চেষ্টা করে। শ্রীনগর থেকে নলিয়া পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে ড্রোন, পাইলটহীন বিমান দিয়ে হামলা করতে চেয়েছিল। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলোর মোকাবেলা করে এবং তা ব্যর্থ করে দেয়। পাকিস্তানের বেশ কিছু যুদ্ধ বিমান ভারতীয় সীমান্তে ঢোকার আগে গুলি করে নামানো হয়েছে বলে তারা জানিয়েছেন। ভারতের দাবি, পাকিস্তান এই আক্রমণ করেছিল বলেই ভারতকে পাকিস্তানের সামরিক পরিকাঠামো লক্ষ্য করে আক্রমণ করতে হয়েছে, না হলে ভারতের আক্রমণ জঙ্গি ঘাঁটি নষ্ট করার মধ্যে সীমাবদ্ধ ছিল। তারা জানিয়েছে, এর মধ্য দিয়ে
পাকিস্তানকে ভারত এই বার্তাই দিতে চেয়েছে যে তাদের আগ্রাসী মনোভাব কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ভাইস অ্যাডমিরাল এএন প্রমোদ বলেছেন, পহেলগাঁওয়ের ঘটনার পরে ভারতীয় নৌবাহিনীর ডুবোজাহাজ, রণতরী, বিমানসহ সমস্ত বিভাগকে সমুদ্রে মোতায়েন করা হয়েছিল। নৌবাহিনীর 96 ঘন্টার মধ্যে আরব সাগরে বেশ কিছু জায়গায় কৌশলগত অবস্থান নেয়। তারা করাচি সহ পাকিস্তানের বিভিন্ন জায়গায় আঘাত করার জায়গা ছিল। পাকিস্তান পুরোপুরি রক্ষণাত্মক অবস্থান নেয়। সেনা কর্মকর্তারা জানিয়েছেন 5 জন ভারতীয় সেনা সংঘাতে মারা গেছেন। ভারতের রাফাল যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে কিনা জানতে চাওয়া হলে তারা বলেছেন, লড়াইয়ে কিছু ক্ষতি হয়ে থাকে, যেহেতু সংঘর্ষে এখনও সম্পূর্ণভাবে থামেনি, তাই এই বিষয়ে এখনই তথ্য প্রকাশ করা যাচ্ছে না। তবে সব পাইলট নিরাপদে দেশে ফিরে এসেছেন বলে তারা জানিয়েছেন। পাকিস্তানের দাবি, পাকিস্তানের বিমান বাহিনীর ডিরেক্টর জেনারেল পাবলিক রিলেশনস এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ, নৌবাহিনীর নেভাল স্টাফ ডেপুটি চিফ ভাইস অ্যাডমিরাল রাজা রাব নওয়াব এবং পাকিস্তান সেনার প্রধান মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী সাংবাদিক সম্মেলন করেন। তাদের দাবি, ভারত পাকিস্তানের আকাশ সীমা লঙ্ঘন করার পর তারা অপারেশন বুনিয়ানুম মারসুস শুরু করেন। ভারতের 26টি সামরিক টার্গেট লক্ষ্য করে হামলা করা হয়। এই টার্গেটের মধ্যে ছিল সুরাতগড়, শীর্ষা আদমপুর, ভুজ, নালিয়া, ভাতিন্দা, বারনালা, হালওয়ারা, অবন্তিপুর, শ্রীনগর, জম্মু, মামুন, আম্বালা, উধমপুর ও পাঠানকোট। প্রতিটি জায়গায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের দাবি, ব্রহ্মস ক্ষেপণাস্ত্র দিয়ে ভারত পাকিস্তানে হামলা করেছিল, সেই ফ্যাসিলিটি ধ্বংস করা হয়েছে। পাকিস্তানের সেনা কর্মকর্তাদের দাবি, তাদের নৌবাহিনী মুম্বাইয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তারা জানিয়েছে পাকিস্তান সংঘর্ষ বিরতির অনুরোধ করেনি। কেউ যদি যুদ্ধে নামে তাহলে দুই পক্ষকে নিশ্চিহ্ন করার জন্য নামবে। তাই পাকিস্তান খুবই সংযত ও পরিণতভাবে পরিস্থিতির মোকাবেলা করেছে। প্রিয় শ্রোতা, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ শোনার আহ্বান জানিয়ে শেষ করছি এবং সেই সাথে অনুরোধ করছি, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে রাখুন নোটিফিকেশন খুব দ্রুত পাওয়ার জন্য, এবং শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।